আলাইকুম জাহিদ ভাই, আশা করি ভালো আছেন। আপনার সঙ্গে আবারও যোগাযোগ করতেই হলো। দয়া করে আমার নাম প্রকাশ করবেন, এমনকি ঠিকানাও। কিভাবে শুরু করব জানি না, তবে অনেক দিন ধরে লিখবো লিখবো করে আর লেখা হয়ে ওঠে না, কাজের চাপে। বলে রাখি, আমি 2017 সালে আপনার আগের চ্যানেলের গেস্ট ছিলাম। 2-3 বার এসেছি। এমন কিছু বাস্তব ও ভয়ানক ঘটনা শেয়ার করেছিলাম যা অনেকে অবিশ্বাস করলেও বলতে হয়, যার জীবনে ঘটে শুধু সেই উপলব্ধি করতে পারে সে সময় কতটা ভয়াবহ। মনে হয় যেন মৃত্যু হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে ঠিক উদ্ধার করে ফেলে। তবে ঘটনাগুলো দাগ কেটে যায় সারা জীবনের জন্য। কথা বেশি বাড়াবো না, শুরু করছি। আগেই যেহেতু বলছি, নাম প্রকাশ করবেন না, জানাটাও না। আমি এখানে ছদ্মনাম ব্যবহার করছি। ঘটনা বড়, তবে ধৈর্য নিয়ে শুনবেন, এটা আশা। আমার নাম, তারপর তিনি তার নাম বলেছেন এবং তিনি কোথায় থাকেন সেটাও বলেছেন, এবং তারপরে লিখেছেন, এটা শুধু আপনি পড়বেন, ছদ্মনাম রাফি। শুরু করছি আল্লাহর নামে, আমি রাফি। আজ যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি তা আমার জীবনে এক অন্যরকম মোড় ঘুরিয়ে দিয়েছিল। তবে সতর্ককরণ শ্রোতাদের জন্য, ব্ল্যাক ম্যাজিক, কবিরাজ, তাবিজ, কবজের আশ্রয় দয়া করে কেউ নেবেন না। এটি একটি শিরিকের শামিল, বিশেষ করে নিজের স্ত্রীর মা বোন যারা গ্রামে থাকেন তাদেরকে অন্তত ইসলামিক শিক্ষায় শিক্ষিত করবেন। তাদের বোঝানোর চেষ্টা করুন আল্লাহর নিয়ামতের প্রতি সন্তুষ্ট থাকুন, কেননা গ্রামের মহিলাদের অনেকেই হিংসায় বশবর্তী হয়ে ব্ল্যাক ম্যাজিক, টোস্কা, তাবিজ, কবিরাজের সাহায্য নেয়। যারা প্রবাসে থাকেন সে বা এর প্রিয় মানুষকে পাওয়ার জন্য আশায় লটারি, সংসার সুখে আর ব্ল্যাক ম্যাজিক বা কুফুরি তাবিজ এসব আশ্রয় নেয়। তারা অন্তত এসব থেকে দূরে থাকবেন। আল্লাহ আপনাদের ভাগ্য যা লিখেছেন তাই পাবেন। নামাজ পড়ুন, আল্লাহর উপর ভরসা রাখুন, দেখবেন আল্লাহর সন্তুষ্টি দান করবেন। আল্লাহর নিয়ামত শেষে নেই। সবাই ক্ষমা করবেন, অনেক কথা বলে ফেলেছি। এবার শুরু করছি। 2018 সালে বেকার সময় পার করছিলাম। চাকরি নেই, সংসারের অভাব দেখা দিলেও ভাবছিলাম এবার বসে থাকলে আমার সংসার একদিনও ভেঙে যাবে। তাই ঠিক করলাম, দূরে হলেও একটি কাজ খুঁজে নেব। ঠিক এটা ভাবার 2 সপ্তাহের মাথায় ময়মনসিংহের ভালুয়া কাজের সন্ধান পাই। আমি ভালুয়া রওনা হয়ে গেলাম। ভালুয়া পৌঁছে অফিসে ইন্টারভিউ দিয়ে আমি সিলেক্ট হয়ে যাই, কাজও পেয়ে যাই। আমার কাজ হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য একটি পোশাক শিল্পের প্রতিষ্ঠানে, যেখানে আমি একটা কাজ পাই, তবে খুব ছোটখাটো। সেটা ছিল আমার জন্য একটা বিশেষ উপহার। প্রতিষ্ঠানের নাম গোপন রাখার জন্য ক্ষমা। যাই হোক, ভালুয়াতে আমি থাকার জন্য একটা মেস পেয়ে যাই। রুমের 3 জনের থাকার ব্যবস্থা করছিলাম। দিন ভালোই ছিল, শুক্রবারে বন্ধের দিন। একদিন সন্ধ্যার পর আমি রুমমেট বসে ঠিক করলাম মুড়ি চানাচুর নিয়ে অধিক গল্প করব। রুমমেট 3 জন, আমি, রাফি আর ফয়সাল ভাই ও সাইফুল ভাই। যেভাবে সেই কাজ, চানাচুর আর মুড়ি নিয়ে বসে পড়লাম। প্রথমে সাইফুল ভাই তার ঘটনা শুরু করলো। তার বাবার জীবনের ঘটনার সংক্ষিপ্ত করে বলছি। মাছ কিনে হাটে বাড়ি ফিরছিলেন। হঠাৎ পথের মধ্যে বিড়াল ওনার পায়ে বারবার এগিয়ে যাচ্ছিল। উনি পা দিয়ে লাথি মেরে সেই বিড়ালটি সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। এরপর আবার হাঁটা শুরু করলেন। হঠাৎ পেছনে থেকে ভারী শব্দে ওনাকে কেউ ডেকে বলল, আলাউদ্দিন, এটা তার বাবার নাম, মাছটা দিয়ে যা। উনি ভয়ে দৌড় দেন এবং একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যান এবং অজ্ঞান হয়ে যায়। ওই রাতে ওনাদের গ্রামে এক হুজুর রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে রাস্তার পাশে এভাবে পড়ে থাকতে দেখে তুলে এনে বাড়িতে পৌঁছে দেন। এর আগে কি হয়েছে তা শুনে ঝাড়ফুঁক করে দেন তিনি। আর কোনো অসুবিধা হয়নি। এরপর ফয়সাল ভাই বলার সময় তিনি বলেন, তিনি কিছু কখনো দেখেনি, তবে এই রুম, মানে আমরা যে রুমে আছি সেই রুমের সিলিংয়ে প্রায় রাতে কোনো মেয়ের গলায় একটা
মেয়ের গলা নিয়ে ঝুলে থাকতে দেখে। তিনি এবার বিষয়টা দেখে যে তিনি অবস্থ হয়ে গেছেন এবং আর ভয় পান না। এই জ্ঞান করেন কারণ তিনি সবার আগেই এই বাসাটি ভাড়া নিয়েছিলেন। এরপর তিনি 2 মাস এখানে থাকেন। পরবর্তীতে আমরা আসার 1 সপ্তাহ আগেই সাইফুল ভাইকে রুমমেট হিসেবে নেয় এবং আমি আসি এবং আমরা 3 জন হেসে দিই আর বলি, ভাই অনেকদিন হলো তো আসলাম, আমরা তো কিছুই দেখলাম না। তিনি বললেন, জানি না, না দেখাই ভালো। এরপর আমাকে ভৌতিক গল্প বলতে শুরু করলেন। আমি 2017 সালে নিশিতাকে শেয়ার করা ঘটনা বলতে থাকি। ওনারা মুগ্ধ হয়ে শুনছিলেন। বলা শেষ করে সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেলাম। সকালে ঘুম ভেঙে দেখি সাইফুল ভাই, ফয়সাল ভাই দেখে আমার মন মরা, চুপচাপ। কেউ অফিসে যায়নি, এমনকি আমিও যাইনি। সবাই সকাল 9টার পর ঘুম থেকে উঠে, অথচ অফিস ছিল সকাল 8টায়। আমরা 7টার ভেতরে উঠে রেডি হই, কিন্তু কেউ আজ উঠতে পারিনি। হঠাৎ সাইফুল ভাই বলে ওঠেন, জানেন ফয়সাল ভাই, আমি আজ একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। ফয়সাল ভাই বললেন, আমিও বললাম, ভাই কি দেখেছেন? বললো, দেখার আমি কোনো এক গ্রামে মাঠে বসে আছি। হঠাৎ দেখি একজন বুড়ি এসে যার মাথা নেই, মাথাটা হাতে নিয়ে, হাতের মধ্যে, আর তার পাশে একটা গাছের ডালে একটি মেয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। এর পেছনে একজন লোক, যার শরীর হলেও যেমন ক্ষতিগ্রস্ত হয়, অ্যাক্সিডেন্ট হলেও যেরকম ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা তেতলে যায়, তেমন। আমি মেরে বসে পড়লাম। ফয়সাল ভাই বলে, এই অ্যাক্সিডেন্টে যাওয়া লোকটার মাথা এবং মুখ থেকে অনবরত রক্ত বের হচ্ছিল। সাইফুল ভাই জোরে বললেন, হ্যাঁ, কিন্তু আপনি জানেন? বলেন। বলার আগেই ফয়সাল ভাই বললেন, আমিও সেম স্বপ্ন দেখেছি। গতকাল রাফিও ঘটনাটা বলেছিল। রাফি ভাই যে কালকে ঘটনাটা বলছিলেন, সেই লোকটার মতো। আমার দিকে তাকাতে আমি বলি, ভাই জানি না বিশ্বাস করবেন, আমি একই স্বপ্ন রাতে দেখেছি। আপনারা বলার বলুন তো মেয়ে, আমার ঘটনায় সেই মহিলা আর ওই লোকটা, সবাই বললাম হতে পারে আমরা এসব নিয়ে বেশি ভাবলাম কারণ রাতে স্বপ্ন দেখেছি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, 3জন একই স্বপ্ন, এটা কিভাবে সম্ভব? আমি চুপ করে, হয়তো ফয়সাল ভাই, সাইফুল ভাই সেটা ভাবছেন। আমরা সারাদিন বাসায় কাটিয়ে বিকালে 3জন একটু ঘুরতে বের হলাম। যেহেতু ভালুয়া শহর হলেও এর ভেতরে অনেকটা গ্রামের ছোঁয়া আছে, তাই এলাকায় ঘুরতে সবাই ভালো লাগে। সাইফুল ভাই বলেন, ওই মসজিদে ইমাম সাহেবের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করি। আমি ফয়সাল ভাই একটু ইতস্তত বোধ করলেও যেতে হলো শেষমেশ। গিয়ে সালাম দিয়ে সবটা বললাম। চুপ করে শুনে জিজ্ঞাসা করলেন, তোমরা সত্যি বলছো? হ্যাঁ, সূচক মাথা নাড়ালেও তিনি বললেন, ঠিক আছে, কাল আসরের পর তোমাদের বাসায় যাব। পরের দিন রাতে আজগুবি স্বপ্ন 3জনেই, কিন্তু এবার হলো উল্টো। সকালে এক ধরনের স্বপ্ন দেখেছি ঠিক, কিন্তু সকালে ভুলে গেছি। অল্প বলি 3জন মিলে যাই, কিন্তু বাকিটা মনে রাখতে পারি না কেউ। হুজুরের পর হুজুর এসে বসে। উনি প্রথমে বললেন, আমার নাম ধরে, ছদ্মনাম রফিক। আমি এর সামনে এগিয়ে গিয়ে গেলাম। তিনি বললেন, যে ঘটনাটা আমাকে বলবে সবটা বললেও 1 গ্লাস পানি নাও, নতুন গ্লাস বা মাটিতে, যার আগে ব্যবহার করা হয়নি। আমি একটি নতুন কাচের গ্লাস নিয়ে আসলাম। এবং তাতে পানি ভরলাম। তবে গ্লাস নতুন বা মাটিতে এরকম হওয়ার কারণে যেটা দিলেন, উনি বললেন,
তোমরা পরিবারের সবাই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং তোমার বাড়িতে রাত বিরাতে যে ঘোরাফেরার অভ্যাস ছিল সে সময় খারাপ জিন তোমার পেছনে পড়ে যায়, তোমাকে অতীতের ক্ষতি করতে চেয়েও জানি না, হয়তো আল্লাহর রহমতে হয়নি, কিন্তু সে ঘরে এসেছে এবং ঘরে আগে যা ঘটেছে, অর্থাৎ সে মেয়ে ঝুলন্ত শরীর, তারপর থেকে এই ঘরে খারাপ জিন আসে। সেদিন যখন ওদেরকে তোমরা সেই ঘটনা বলছিলে তখন তারা শুনে তোমাদেরকে আবারও নজরবন্দি করে। ওদের উদ্দেশ্য তোমাদেরকে ভয় দেখাবে, কিন্তু যেহেতু তোমার পরিবার ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, তাই এই জিনগুলো সেই সুযোগটাকেও কাজে লাগানোর চেষ্টা করছে। তুমি জায়গা পরিবর্তন করো, এতে করে ফয়সাল আর সাইফুল ক্ষতিগ্রস্ত হতে বেঁচে যাবে। যেহেতু আমি ব্ল্যাক ম্যাজিকের চিকিৎসা করি না, তবুও যা বুঝতে পারছি আমার পরিবারের ওপর আল্লাহর রহমত আছে, তাই ব্ল্যাক ম্যাজিক ঠিক মতো কাজ না করলেও তোমরা আর্থিক ও শারীরিক ক্ষতিগ্রস্ত হয়েছ। আল্লাহর ইবাদত করায় দোয়া তিনি উদ্ধার করবেন। কিন্তু আমার প্রশ্ন, তোমাদের এমন কিছু গুণ আছে যার কারণে ব্ল্যাক ম্যাজিক কাজ করছে না? আমি বললাম, জানি না হুজুর, তবে এটা এক কথা বলতে পারি, আমার পরিবারের কেউ কখনো তাবিজ ব্যবহার করেনি, আর আমরা সব বিপদে আল্লাহর উপর ভরসা রেখেছি, বিশ্বাস রেখেছি। তিনি তাদের হাত রেখে বললেন, নামাজ পড়ো, ভালো রাখি, চিকিৎসা করব, ক্ষতি এখন বেশি না হলেও ভবিষ্যতে হতে পারে। তার দুদিন পর সেই বাসা থেকে চলে আসলাম। ফয়সাল ভাই, সাইফুল ভাইয়ের সাথে পরিচয়, বন্ধুত্ব শেষ করে আসি, কেননা আমার জন্য তারা কেন ঝামেলায় পড়বে। তখন যা ভালো বুঝেছি তাই করছি। এই ব্ল্যাক ম্যাজিক বাবার ওপর সবচেয়ে বেশি প্রয়োগ করা হয়েছিল। বাবা নেই, তবে ঘটনাগুলো এরপর শেয়ার করব, কিন্তু তাদের আর্থিক সম্পদ ক্ষতি হলেও বাবা কিভাবে চলে গেলেন, কিভাবে আমাদের পরিবার ভেঙে খানখান হয়ে গেল, সবই সত্য। যা আজ 2025-এ এসেও আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। মন রাখির কাছে আমি যাই না লজ্জায় ভয়ে, তবুও অনুভব করি নিশ্চয়ই কেউ তো আছেন যিনি আমাদের ক্ষতি করতে যাচ্ছেন। এখনো একটু বলে রাখি, ব্ল্যাক ম্যাজিক এর ব্যাপারটা আমি প্রথমে শুনি যখন আমি খুব ছোট। আমার আম্মু বলতেন, আমার চাচা মাঝে মধ্যেই আমার আব্বুকে পিঠে বানিয়ে খাওয়াতেন। আম্মু পিঠে ভেঙে যাওয়ার পরামর্শ দিতেন আব্বুকে এবং আমাদেরকে শিখিয়েছেন যে কোনো খাবার যেন আস্ত না খেয়ে ভেঙে খাই এবং বিসমিল্লাহ বলেই খাই। আব্বু পিঠা ভাঙার পর দেখেন হাফা পিঠার ভেতরে তাবিজ। আমাদের ঘরে একবার বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন। ফকির বলেন, মা, তোর জামাইয়ের বালিশের পরিবর্তন করিস আর খাটের নিচেই একটু ভালো করে দেখিস। আব্বু সন্দেহ হতেই তিনি বালিশ পরিবর্তন করেন। গিয়ে দেখলেন বালিশের তোলার ভেতর তাবিজ এবং খাটের নিচে, তার সন্দেহ হতে সেখানকার মাটি খুঁড়ে দেখেন অনেকগুলো তাবিজ। আমরা বাড়িতে থাকতে পারি না কেন মনে বসে না, বাবা চলে গেলেন। আমাদের আর উন্নতি কেমন যেন ভেঙে পড়লো। তবু আল্লাহ ভরসা। একটা কথা, আমার বাবার টাকা পয়সার অভাব ছিল না, আমি খুব ভালো স্কুলে পড়ছিলাম, যে আমরা নিঃস্ব। আমার বাবার সাথে চলে যাওয়া ঘটনা এরপর শেয়ার করব। পরিবারের সাথে অনেক কিছু ঘটেছে যেগুলো একে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, মানুষের উপর নয়। ব্ল্যাক ম্যাজিক কবিরাজ এড়িয়ে চলুন, বলে তিনি তার ঘটনা শেষ করলেন। জানি না যে ঘটনাটি আপনাদের কেমন লাগলো। আমার পড়তে একটু সমস্যা হয়েছে, কারণ আমি সবসময় যেটা বলি লেখার পর আমরা যদি একটু রিভাইজ করেন তাহলে বুঝতে পারবেন
যে অনেক জায়গাতেই হয়তো একটু ঝামেলা থাকে, যেগুলো যদি একটু সংশোধন করেন তাহলে আমরা পড়ার সময় অনেক সুবিধা হয়। যাই হোক, আমরা আশা করব যে ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। জাহিদ ভাই, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন এই মুহূর্তে। আমি রিয়াজ আপনাকে শুনতে পাচ্ছি। আমরা আপনি যদি নিজে থেকে একটু আপনার পরিচয় দিতেন ভাই। আগেই জানাচ্ছি, অ্যাকচুয়ালি নেটের কারণে হচ্ছে। যাই হোক, আমার নাম হচ্ছে রিয়াজ। আমি রামগঞ্জ লক্ষ্মীপুর থেকে বলছি। আর বাকিটা তো সবাই জানেন, যেটা হচ্ছে ভিখারি জিন নিয়ে অলরেডি পাবলিক করা হয়েছে। তো এই আর কিছু হচ্ছে, বর্তমানে আমি কক্সবাজারে আর একটা, এখন অনেক আগে থেকেই উনি ব্যবসার প্রয়োজনে কক্সবাজারে আসেন। ওয়েলকাম ব্যাক। তাহলে সরাসরি আমরা ঘটনায় চলে যাই। হ্যালো, আমরা চাচ্ছি আপনারা সবাই সরাসরি আমাদের আমাদের ঘটনা চলে যেতে উনি যদি একটু আপনার নাম সবাইকে জানিয়ে দিতেন। উনি ফকির জিন পার্ট 1 পাঠিয়েছিলেন, পার্ট 2 পাঠিয়েছেন, যেটা খুব আমাদের আপনাদের মনে নিয়ে আসলাম। এবং আজকে আপনি যদি আমাদের কোনো তার আগের আপনি একটু বলেন যে ফকির জিন এই স্টোরিটা আপনি কিভাবে পেয়েছেন, এবং একটা বর্ণনা আছে, কিন্তু কেউ যদি সেই স্টোরিটা নিয়ে সন্দেহ প্রকাশ করে তার উদ্দেশ্যে আপনার কি বলার? রিয়াজ, শুনতে পাচ্ছেন আমাকে? রিয়াজ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? মাত্রই একটু জানাবেন, কথা বলবেন, কারণ হচ্ছে আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। মনে হয় আবারও কানেকশনে ঝামেলা। আমি দেখতে পাচ্ছি অনেক কমেন্ট আসছে আমাদের। শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে মনে হয় আমরা অল্প অল্প শুনতে পাচ্ছি। আপনি যদি শুনতে পারেন তাহলে একটু কথা বলবেন। আমরা আবারও একবার আমাদের অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি। আমাদের পেজের নাম feedback.com, আমাদের ইউটিউব চ্যানেলের নাম আপনারা ইতিমধ্যে জানেন, নিষিদ্ধাক। সবাই সাবস্ক্রাইব করবেন এবং সেখানে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের অংশগ্রহণ করতে পারবেন। কিউআর ড্রপ করছে, আমি ঠিক জানি না এর সাথে ঘটনাটা শেয়ার করব আজকে করা হবে কিনা, কারণ বারবার এরকম করতে থাকলে খুব মুশকিল। যাই হোক, আপনাদের জন্য এবং আপনাদের পাঠ করে আসছি। আমরা যে মনে হয় কিছুক্ষণে আপনি যদি জয়েন না করেন তাহলে জানাতে বাধ্য হব আপনাদের সাথে শেয়ার করা ঘটনাটি ভালো না। ভাই, যদি কেউ ফকির জিন স্টোরি নিয়ে সন্দেহ প্রকাশ করে, আমি তাকে নিঃসন্দেহে বলতে চাই যে ফকির জিন ঘটনাটি একদম বাস্তব একটা ঘটনা। আপনাদের সাথে কোনো মিথ্যা ঘটনা প্রচার করিনি এবং ভবিষ্যতেও করব না। তো সবাই একটু বিশ্বাস করতে পারেন আমাকে। আপনাদের এই ফকির জিন ঘটনাটি একদম রিয়েল এবং সত্য ঘটনা। আপনাদের সাথে সত্য ঘটনা প্রকাশ করার চেষ্টা করি। তো আজকে ঘটনা এ পর্যন্তই। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, এবং এখনই আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের পরবর্তী ঘটনাটা যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আমাদের এলাকায় একটা ঘটনা, আর হচ্ছে আমি যদি যার সাথে সরাসরি নামটা না বলি, আমি জানি আজকে লাইভে হয়তো আমার এলাকা থেকে অনেকেই শুনছেন এই ব্যাপারটা ওনাকে নিয়ে। এটা নিয়ে এখন অনেকেই যার ব্যাপারটা জানে তারা কথা শুনতে পারে, বা উনি একটু করতে পারতো, আমি সেজন্য নামটা না বলি। এটা আমার আব্বু, আমার বাবার বন্ধুদের মাধ্যমে বলা যায়। তো সত্য ঘটনা আসলে বলতে তো আমি এখানে সব সত্য ঘটনা করার চেষ্টা করব। আমি তো অনেক আগে থেকেই শুনছি, আপনি ওদিক থেকে আমি সত্য ঘটনাগুলি বলি। বেসিক্যালি আমি দুইটা বলবো আজকে, খুবই শর্ট, যেহেতু আমি যা ঘটনাটা নাম হিসাবে রিপন নামে ঘটনাটি শেয়ার করব।
লিসেনার, আজকের ঘটনা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ঘটনাটি শেয়ার করতে পারলাম না একটু সমস্যার কারণে। আল্লাহ হাফেজ। তাড়াতাড়ি আমাদের পরবর্তী ঘটনা চলে আসবে। ঘটনাটা ঠিক যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই শোনাচ্ছি। আসসালামু আলাইকুম জাহিদ ভাই, লিসেনার্স। আমি মোহাম্মদ সাবিত আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি আপনাদের সাথে এমন একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি, আমার পরিচিত এক বড় ভাইয়ের সাথে দেখা নিজ ঘটনা, দিন ছাড়ানোর ঘটনা। পারিবারিক ও টিকমেট প্রাইভেসির জন্য আমি ঘটনার সাথে সকল মানুষের নাম ছদ্মনাম ব্যবহার করব। ঘটনাটি নাহিদ ভাই যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই বলছি। আমি পড়াশোনা করতাম অনার্স ফাইনাল ইয়ারে। আমি কখনোই জিন, ভূত বা অদৃশ্য কিছু বিলিভ করতাম না। কি ভাবছো? বিলিভ করতাম না আসলেই? আরে করতাম করতাম, কিন্তু কাউকে বলতাম না। সবাইকে বলে বেড়াতাম আমি যে সব মানি না। কিন্তু সেদিন ঘটনার পর আমি আর কোনোদিন বলিনি যে আমি জিন বিলিভ করি না। কেন বলছি এসব? কোনো সব বুঝতে পারবে। অনার্সে পড়াকালীন আমি রোজ বিকালে থেকে সন্ধ্যায় প্রাইভেট পড়িয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতাম চায়ের দোকানে বা খেলার মাঠে। এর মাঝে একদিন আড্ডা দিতে দিতে ভূতের কথা ওঠে। আর আমরা খেলার মাঠে বসে ভূত এফএমের প্লে করে শুনতে থাকি। নিষেধ ডাক চ্যানেলটি ওপেন করে আমরা শুনতে থাকি। তখন আমি আমার বন্ধুদের বললাম যে বন্ধ কর, আমি আসলে এগুলো বিলিভ করি না, নিজের চোখে কোনোদিন দেখলে বিলিভ করব। তখন আমার এক বন্ধু জিসান বলে উঠলো, তুই বিলিভ করিস না? তাহলে চল তোর এক জায়গায় নিয়ে যাই। আমি জিজ্ঞাসা করলাম জিসানকে, কোথায়? এক সিরিয়াস টপিক, এই আর কি করিস না? তখন সে আমাদের বলল সে একজন হুজুরের সন্ধান জানে যে হুজুর জিন ছাড়ানোর কাজ করে থাকেন, আর উনি পেশায় একজন মুয়াজ্জিন। আমি ওর কথাটাই শুনে মনে 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 ভাবছিলাম যে একবার গিয়ে আসলে দেখা উচিত, কারণ অজানা কিছু ইচ্ছা মানুষের সব সময় থাকে। সেদিন রাত 8:30-এ টিউশনি শেষ ছিল, কিন্তু হুজুরের কাছে যাব বলে টিউশনে ফোন করি। আজ আসবো না জানিয়ে জিসানকে আমাদের সাথে সেখানে নিয়ে যেতে বলি। এখন সবাই মিলে 30 মিনিট পর হুজুরের বাসার সামনে গিয়ে হাজির হই। হুজুরের নাম ছিল আব্দুল করিম। ওনার সাথে বাসার সামনে গিয়ে আমরা আসলে কেন যে একটু ভয় পেয়েছিলাম, দরজাকে নাড়বে, সব তুচ্ছ বিষয় কথা কাটাকাটির পর আমার আরেক বন্ধু নিলয় দরজার কড়া নাড়ল। দরজা করার শব্দ শুনে একজন 15-16 বছর বয়সী ছেলে বেরিয়ে এসে আমাদের সালাম দিয়ে তার পরিচয় জানতে চাইলেন। আমরা হুজুরের খোঁজ করছি শুনে উনি জানালেন যে উনি আব্দুল করিম হুজুরের ছেলে। আমরা তখন ওনাকে জানাই যে একটা সমস্যা আছে যার জন্য আব্দুল করিম হুজুরের সাহায্য চাই আমরা। আমি এখানে একটু বলে রাখতে চাই যে এই কথা বলার কারণ হচ্ছে যে আমরা সরাসরি যদি বলতাম যে ওনার কাছ থেকে ঘটনা জানতে এসেছি, তাহলে হয়তো আমাদের সাথে কথাই বলতো না, আমাদের বসতেও বলতো না। যাই হোক, চলুন ঘটনায় ফিরি। আমাদের কথা শুনে ছেলেটি আমাদের ভেতরের রুমে নিয়ে বসতে বলে 5-10 মিনিট পর হুজুর আমাদের সামনে এসে আসলেন আর সালাম দিয়ে যে সমস্যা জানতে চাইলেন। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কি জিন ছাড়ানোর কাজ করেন? উনি বললেন, এই যে কাজ করে আল্লাহ করবেন আমি উসিলা। আমি এসব কাজ করি, কিন্তু এসব কাজের উসিলা হচ্ছেন মহান আল্লাহ তাআলা। এরপর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কোনো টাকা পয়সা নেন? উনি বললেন যে না, উনি কোনো টাকা পয়সা দাবি করেন না, আর আল্লাহর দয়ায় ওনার কাছে যা আসে তাতেই উনি সন্তুষ্ট।
আর নিজে যতটুকু জ্ঞান আছে সেটি দিয়েই উনি মানুষের উপকার করার চেষ্টা করে থাকেন। ওনার কথা শুনে এবার আমি সরাসরি বললাম, হুজুর আমি আসলে এসবে বিলিভ করি না, এ বিষয়ে আপনি কি বলেন? তখন উনি আমার আর নিলয়ের দিকে আঙ্গুল তুলে বললেন, তোমরা সবাই মানো না মানো আমি বুঝলাম, কিন্তু তোমরা দুজনে মানো মানো না। এত মিথ্যা কেন বলছো তোমরা? সমস্যা নিয়ে আসনি, তোমরা এসেছো আমার কাছ দেখতে। আমি ওর কথা শুনে ভকচক হয়ে গেলাম। তিনি আমাকে আবারও বললেন, আমি জানি বাবা তোমরা এসেছো আর রাখতেই আমি জেনে গেছি যে তোমরা কেন এসেছো। আমি তোমাদের কাউকে নিরাশ করব না। আমি তোমাদের একটা ঠিকানা দিচ্ছি, কাল সেখানে যাও আর আমার নাম বলতে চাও। তবে সমস্যা কি? আর আগামী পরশু রাতে 8টায় ওইখানে আসবা, কিন্তু শর্ত একটাই, কোনো রেকর্ডিং বা ছবি তোলা যাবে না। এটা আমার ব্যক্তিগত কাজের জায়গা, আমি চাই না কেউ সেগুলো ছবি তুলুক। আমি শুধু তোমাদের দেখাবো, কারণ আমাদের মধ্যে দুজন জীবনে একবার হলেও কালো জাদু ছায়ায় পড়েছে। তাই শুধু তোমরা দুজন আসবা, খাতা কলম নিয়ে আসবা, আর যা যা ঘটবে লিখে রাখবা বলে রাখা ভালো। আমি যে যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন একবার ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছিলাম, কিন্তু এই কথা আমার কোনো বন্ধু জানে না। তাই হুজুরের কথা শুনে আমি অবাক হই আর মনে মনে ভাবতে লাগলাম যে আমার কথা উনি জানলেন কিভাবে। আর নিলয় যে বিলিভ করেই না এসবে, তার জীবনে কি কাহিনী। আব্দুল করিম হুজুর কথা সম্মতি দিয়ে ওনার কাছ থেকে ঠিকানা কালেক্ট করে সেদিনের মতো বাসায় রওনা দিলাম। বাসায় ফেরার পথে নিলয়ের জীবনের কাহিনী আমার সাথে শেয়ার করে, সে ঘটনা অন্য আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে। নিলয়ের সাথে কথা বলতে বলতে আমি আর নিলয় যে যার বাসায় চলে যাসি। বাসায় ফিরে সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। অনেক চেষ্টায় দিন পার করে সন্ধ্যার নিলয়কে নিয়ে চললাম হুজুরে দেওয়া সেই ঠিকানা অনুযায়ী এলাকায় 5-10 মিনিট খুঁজে আমরা হুজুরের দেওয়া অ্যাড্রেসের লোকেশন পেয়ে যাই। আর দরজার নক দিতেই 2-3 মিনিট নক করার পরেও কেউ দরজা খুলছিল না। এই দেখে একজন ভদ্রমহিলা দরজা খুলে পরিচয় ও আসল কারণ জিজ্ঞাসা করলো। আমরা ওনাকে সালাম দিয়ে হুজুরের দেওয়া কাগজটা ওনাকে দিয়ে বললাম, হুজুর আমাদের সম্পূর্ণ ঘটনা জানতে পারিয়েছেন, আর তাই আমরা এসেছি এখানে। ভদ্রমহিলা আমাদেরকে ভেতরে আসতে বলে আমাদের সামনে হাঁটাহাঁটি লাগলো। ডাইনিং রুমে আমাদের বসিয়ে উনি মেইন দরজা লাগিয়ে আমাদের সামনে দিয়ে ভেতরে চলে গেলেন। 5 মিনিট পর উনি পানি, বিস্কুট আর চা চানাচুর নিয়ে আমাদের সামনে রাখলেন আর বললেন, খাও। আমি পানির গ্লাস হাতে ওনাকে জিজ্ঞাসা করলাম, কি সমস্যা হয়েছে আপনাদের সাথে, বলবেন আমাদের? উনি আমার প্রশ্ন শুনে বললেন যে হুজুরের কাছে ওনারা সব বলেছিলেন। তাহলে হুজুর আপনাদের কেন পাঠিয়েছেন? ওনাকে বললাম যে আন্টি, আসলে আগামীকাল হুজুর আপনাদের সমস্যার সমাধানে আসবে, তাই হুজুর আমাদের মাধ্যমে তার সম্পূর্ণ বিষয় জানতে চায়, তাই উনি পাঠিয়েছেন। আমার কথা শুনে ভদ্রমহিলা একটু সোফায় বসে বলতে শুরু করলেন ওনার ছেলে মাহিরের সাথে ঘটনা। ভদ্রমহিলা আমাদের ঘটনাটি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলছি। আমার ছেলের নাম মাহির, আর একমাত্র ছেলে। শহরের একটি স্কুলে 9ম শ্রেণীর একজন ছাত্র, মেধাবী আর খুব শান্ত স্বভাবের। এতই শান্ত যে কেউ যদি ওকে 2টা চড় দিলেও চলে যায়, কোনো প্রতিবাদ করে না। এর জন্য ওর বন্ধু বান্ধব নেই বললেই চলে। আমার ছেলের প্রতি বছর যে গ্রামে বাড়িতে ঘুরতে যেত। মেয়ের চাচা আফরাত গ্রামে থাকে। বছরের শেষে সে আমাদের বাসায় আসে আর মাহিরকে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে যায়।
প্রতিবারের মতো সেবারও আশরাফ ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে যায়। 9 দিন গ্রামের বাড়িতে থেকে আমার ছেলে বাড়ি ফিরে আসলো ওর চাচার সাথেই। ও চাচা ওকে বাসায় দিয়ে আবার চলে যাচ্ছে গ্রামে। কিন্তু গ্রাম থেকে ফেরার পর আমার শান্ত ছেলেটা যেন একটু রাগী আর বদমেজাজি স্বভাবের হয়ে গেছিল। ও কারণে এই এলাকার ছেলেদের সাথে ঝামেলা লাগানো, স্কুলে তুচ্ছ বিষয় নিয়ে মারামারি, এসব যেন রোজকার ঘটনা হয়ে গিয়েছিল। কিন্তু তখনই তাকে জিজ্ঞাসা করায় হয়তো সে এমন সে করছে, তখনই সে বলতো যে এসব আঙ্কেল তাকে বলতে বলেছেন। আঙ্কেলও বলেছেন যে মানুষের জাতি ভালো কথার যোগ্য নয়, তাই শক্ত কথা আর গায়ে জোর খাটানো উচিত আমাদের। আমি ওর কথা শুনে কয়েকবার জিজ্ঞাসা করেছি যে কোন আঙ্কেল তাকে খারাপ শিক্ষা দিয়েছে। যতবারই জিজ্ঞাসা করি মাহিরকে কোথাও না কোথাও আঙ্কেলের ইশারা করে আমাকে দেখাতো আর বলতো ওইখানে যে দেখো, ওইখানে দাঁড়িয়ে আছে আঙ্কেল, দেখো নাকি আমি আমার ছেলের কথা শুনে অবাক হই। আরে ভাবি যে কোন বন্ধু না থাকলে ফলে হয়তো সে কাল্পনিক বন্ধু বানিয়ে নিয়েছে। কিন্তু আমি জানতাম না ওই কথাগুলো আমাকে তখন থেকেই আরো গুরুত্ব দিয়ে শোনা উচিত ছিল। যাই হোক, আমার ছেলে স্কুলে যাওয়ার সময় আবার আসার সময় কার সাথে যেন কথা বলতো আর ওকে দেখে ক্লাসমেটরা হাসাহাসি করতো, সবাই ওদেরকে পাগল বলতো। এসব দেখে মাহির ওদের দিকে ফিরে যেত মারবে বলে। আস্তে আস্তে এসব ঘটনা যেন নিত্যদিনের ঘটনা হয়ে উঠলো। আর মাহিরের পরিবর্তনে আমি মাহিরের বাবাকে যে জানানো, সে বিষয়টি গুরুত্ব সহকারে না দেখে আমাকে বলতো ছেলে বড় হচ্ছে তাই আচরণে এই সম্ভবত চেঞ্জ, আসলে অস্বাভাবিক নয়। আমি আবার হাজবেন্ডের কথা মেনে নিয়ে মাহিরের বিষয়টা একটু গুরুত্ব দেইনি। আমার ছেলে কয়েকটা বিষয়ে প্রাইভেট পড়তো। এর বাসায় স্কুলের সবচেয়ে কাছে হওয়া স্কুল শেষে বিকালে স্কুলের একজন টিচার মাহিরকে পড়াতে আমাদের বাসায় আসতো। মাহিরের সাথে স্কুলে আরো 2জন ছাত্র স্যারের কাছে পড়তো, আমাদের বাসাতেই আসতো। একদিন পড়ার সময় মাহিরের টিচার আমাকে ডেকে নিয়ে বললেন যে মাহির নাকি পড়ার মাঝে হঠাৎ করে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কাকে যেন সালাম দেয়, বলেন আঙ্কেল বসেন। এ দেখে টিচার মাহিরকে ধমক দিয়ে বলেন, মাহির কি সমস্যা, সালাম দিচ্ছ, ওরা ফাঁকি দিবে বলে এই কাহিনী বানাচ্ছ না, বসে চুপ করে, একটা কথাও বলবে না। টিচারের এই কথা শুনে মাহির আর হাতে থাকা কলম মাটিতে রাগ করে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের রুম চলে যায় এবং টিচার বাকি 2জন ছাত্রকে ছুটি দিয়ে আমাকে ডাক দিয়ে ঘটনা বলেন। এরপর মাহিরের টিচারকে বিদায় দিয়ে আমি মাহিরের রুমে গিয়ে মাহিরকে জিজ্ঞাসা করি যে কেন এমন করছে। মাহির আমার কানে ফিস করে বলে, আস্তে বলো আম্মু, আস্তে বলো, আস্তে, আঙ্কেল শুনবে, তোমাকেও মারবে, কোথায় যেতে পারে না, সবাইকে মারবে আঙ্কেল। সত্যি বলতে মাহির এই কথা শুনে ওর টিচারের বলা কথাটি আমি বিলিভ করছিলাম যে হয়তো মাহির পড়া ফাঁকি দেবে জন্যই কাহিনী বানাচ্ছে। আমি মাহিরকে ধমক দিয়ে বলি, মাহির পড়া ফাঁকি দিচ্ছ না, এসব নাটক বানাচ্ছ, এসব যদি আর দেখি তোমার বাবাকে বলে তোমাকে আমি সোজা করে ছাড়বো। এ বলে মাহিরের ঘর থেকে চলে আসি। সেদিন রাতের বেলা ঘুমে যে আমি আর রাতের বেলা আমি আর আমার হাজবেন্ড যখন ঘুমাচ্ছিলাম, তখন মাহিরের চিৎকার শুনে
ভয়ে ঘুম ভেঙে জেগে উঠি আর দৌড়ে মাহিরের রুমে গিয়ে ওর হাঁপানির শব্দ শুনতে পাই। লাইট অন করতেই দেখতে পেলাম মাহিরের গলায় একটা লম্বা আঁচড়, যার সদ্য দেওয়া হয়েছে, আর ওর মুখ থেকে রক্ত বের হচ্ছে। আমাদের দেখে মাহির বিছানায় উঠে বসতে যাবে এমন সময় যে বিছানায় আবার শুয়ে পড়ে। মনে হচ্ছিল কেউ যেন ওকে ধাক্কা দিয়ে ফেলে দিছে। তারপর মাহিরের কাছে যেতেই ওর হঠাৎ খুব হিচকি উঠে বসে আর আরবি ভাষায় বলে কোনো একটা শব্দ, এবং সেই শব্দটি বলতে থাকে আরবি ভাষায়, ক্রমাগত বলতে থাকে, এখানে লেখা আছে ভয়ানক কিছু একটা আরবি ভাষায় কিছু বলতে থাকে। মাহির বলতে লাগলো, সাবধান, করছি না মা, মারবে সবাইকে, মারবে সবাই, আর তোমাদের ছেলেকে নিয়ে যাবে, পারলে আটকাও। আমাকে দেখে খুব বাজেভাবে হাসি দিয়ে মাহির বিছানায় অজ্ঞান হয়ে পড়ে যায়। মাহিরের এই অসুস্থ দেখে আমি পানি নিয়ে ওর মুখে সারা গায়ে পানি ছিটিয়ে দেই। আঘাত পায়ে আমি আর আমার হাজবেন্ড মিলে মালিশ করতে থাকি। সেদিন রাতে মাহিরের প্রচন্ড জ্বর এসেছিল। ভোর পর্যন্ত আমরা মাহিরের কাছেই ছিলাম। আজানের সময় মাহিরের চোখ খুলে বলে, আঙ্কেল আমার গলা টিপে ধরেছিল আর পেটে পড়া দিচ্ছিল। আমাকে যে দেখে বাজেভাবে হাসতো। আজানের সময় মাহিরের চোখ খুলে বলে, আমার আঙ্কেল আমার গলা টিপে ধরেছিল। ঘটনাটা আমি 2বার রিপিট করলাম, তার কারণ একটু পরে আপনারা বুঝতে পারবেন। আম্মু আমি খুব ব্যথা পেয়েছি। মাহির জ্বরের ঘরে উল্টাপাল্টা বলছিল যে ভেবে আজানের পর আমি অনেকটা জোর করে আমার হাজবেন্ডকে মসজিদে নামাজ পড়তে পাঠাই আর ইমাম সাহেবকে নিয়ে আসতে বলি। কিছুতেই রাজি হচ্ছিল না, কারণ উনি সব সমস্যা বিলিভ করতেন না। আর জোরাজোরিতে উনি রাজি হয়েছিলেন। এরপর আমার হাজবেন্ড নামাজে চলে গেলে আমি নামাজ পড়ে বসি, আর তখনই মাহিরের বলা কথাগুলো আমার মাথায় চলে আসলো। আমি যেহেতু রেগুলার কোরআন পড়ি, তাই বুঝতে পারছিলাম যে মাহির যে আরবি বলছিল, কিন্তু এর অর্থ আমার জানা ছিল না। মাহির কি বলছিল ভাবতে ভাবতেই কলিং বেলের বেজে উঠল, আর দরজা খুলতেই দেখি আমার হাজবেন্ড মসজিদ থেকে নামাজ পড়ে ইমাম সাহেবকে নিয়ে এসেছেন মাহিরের গায়ে ফু দেওয়ার জন্য। ইমাম সাহেব মাহিরের গায়ে ফু দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে চলে যায়। যাওয়ার সময় আমি ইমাম সাহেবকে সেই আরবি ভাষার অর্থ জিজ্ঞাসা করি। উনি আমাকে কথা বলতে শুনে বলেন যে আপনি যে আরবি বলেছেন সেটা কিছু ভুল আছে, যে সেগুলো যার অর্থ তা হলো আপনার ছেলে মারা যাবে, আর আপনারা হেসে ওকে মরতে দেখবেন। হুজুরের মুখে কথা শুনে আমার পায়ের নিচে থেকে যেন মাটি সরে গেল। এবার বুঝতে পারছিলাম মাহিরের সাথে আসলে খারাপ কিছু হচ্ছে। এরপর হুজুরকে জিজ্ঞাসা করলাম, মাহিরের উপর কোনো জিনের ছায়া আছে কি? আমার কথা শুনে আমার হাজবেন্ড আমাকে জোর দিয়ে ধমক দিয়ে হুজুরকে সালাম দিয়ে বিদায় করে দেন। হুজুর যাওয়ার পর আমাকে অনেক বকাবকি করে আমার হাজবেন্ড, এবং বলে সকাল 11টার দিকে মাহিরকে হাসপাতালে ডাক্তারের দেখাতে নিয়ে যাবে। সে অনুযায়ী সকাল 11টায় মাহিরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার মাহিরকে দেখে বলেন যে গলায় কোনো ভোঁতা জিনিস দিয়ে তাকে খামচে দেওয়া হয়েছে, এজন্যই দাগ পড়ে আছে, আর পেটে বা বুকে খুব চাপ লাগানোর ফলে হয়তো মুখে রক্ত
এসেছে। ডাক্তারে এ বলে যে অন্য কিছু হতে পারে, কিন্তু তারা শুরুতেই এক্স-রে করতে চান। মাহিরের এক্স-রে করার হয়। এই এক্স-রে রিপোর্ট আমাদের সবার চোখের পলক ফেলা বন্ধ করে দিয়েছিল। মাহিরের এক্স-রে দেখা যাচ্ছিল তার পেটের দিকে বাম পাঁজরে একটা 4 কোনা আর একটা গোলা কালো কিছুর মাঝামাঝি দুটো টুকরা। মনে হচ্ছিল যেন কেউ এগুলো মাহিরের পেটে ঢুকিয়ে দিয়েছে। ডাক্তার আমাদের ঢাকায় রেফার করে দেন। এবার আমার মনে হচ্ছিল না, আমি বুঝতে পারছিলাম না এই সমস্যার সমাধান কোনো ডাক্তারের হাতে। খুব জোরাজোরি করে আমার হাজবেন্ডকে জানালাম যে আগামীকাল মাহিরকে নিয়ে আমরা একজন হুজুরের কাছে যাব। রাতের বেলা গ্রামের বাড়িতে ফোন দিয়ে একজন হুজুরের নাম্বার ঠিকানা নিয়ে সকালে যাবো ভেবে রাতে ঘুমিয়ে পড়ি আমরা। দিন খুব কষ্ট করে এসেছি আমার চোখে। তো রাতের বেলা হঠাৎ আমার কানে ফিসফিস করে আওয়াজ শুনতে পাই, কি মারবি? কিন্তু সবাইকে মারবো। আমার তোরা চিনিস না। এই আওয়াজ শুনে আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়ি। আর উঠে দেখি আমার হাজবেন্ড আমার পাশে নেই। বারান্দার দরজা খোলা দেখে বুঝলাম বারান্দায় গিয়ে দেখি চিন্তিত মুখে বসে আছেন বারান্দার ফ্লোরে। কি হয়েছে জিজ্ঞাসা করতে সে বলল, তুমি ঠিক, মাহিরের সমস্যাটা আসলে অতি প্রকৃতি। আমার হাজবেন্ড কেন এমন কথা বলছে জিজ্ঞাসা করলে উত্তরে সে আমাকে বলেন, রাতে ঘুমানোর পর কেউ একবার তার কানে এসে করে বলে, না না না, করতে যাস না, বলে ছেলে তো যাবেই, তোরাও যাবি, খবরদার খবরদার খবরদার, মরবি। এই কথা শুনে আমার হাজবেন্ড মাহিরের রুমে গিয়ে তাকে দেখে আসে এবং বেডরুমে ফিরে এসে বারান্দায় বসে পড়ে। হাজবেন্ডের কথা শুনে আমি তাকে সান্ত্বনা দেই, আরও বলি আল্লাহ আছেন, সব হয়ে যাবে, কাল যাচ্ছি হুজুরের কাছে। এই বলে আমি আমার হাজবেন্ডে আবার শুয়ে পড়ি। কিন্তু সেদিন রাতে আমাদের আরো ঘুম হয়নি। যথারীতি সকাল 8টায় আমরা ফুলপ্রুফ নামক জায়গায় হুজুরের সন্ধানে বেরিয়ে পড়ি। সেখানে গিয়ে অনেকক্ষণ খোঁজার পরে সন্ধ্যার পর অবশেষে হুজুরকে খুঁজে পাই আমরা। খুবই বৃদ্ধ ছিলেন সে হুজুর। আমাদের দেখে জিজ্ঞাসা করলেন, আপনাদের সমস্যা কি? আমাকে সব বললেন। উনি বলেন যে ওনাকে যে আমরা 30 মিনিট সময় দেই, নিজের রুমে বসে বিছানায় জামাই দিয়ে বিছিয়ে নামাজ পড়তে থাকেন। এই ঘটনা পার্ট 2 আমরা খুব শীঘ্রই আপলোড করবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আর এখানে আমরা মোট 4টি ঘটনা শেয়ার করতেছি, সবাই ভালোভাবে দেখবেন। চাইছিলাম এই গল্পটার পার্ট 2 দেওয়ার জন্য, কিন্তু আমরা এখানে দিয়ে দিতেছি। এই গল্পটা শুনবেন। নামাজ শেষ করে উনি একটা কাগজে ভিন্ন রকমের নকশা আঁকলেন। আমার ছেলের সম্পূর্ণ নাম জিজ্ঞাসা করলেন, সে ছকের মাঝে লিখে দিলেন। এরপর উনি কাগজের ওপর কিছু করে ফু দিয়ে আমার হাজবেন্ডের হাতে সেই কাগজটি ধরিয়ে বললেন সে বাইরে গিয়ে মাদ্রাসা যেন কাগজটা ফেলে দেয়। এরপর আমার হাজবেন্ড হুজুরের কথা মতো পুড়ে ফেলে দিয়ে আসলেন। হুজুরের ঘরে আসার পর কিছুক্ষণ পর হুজুরের ঘরের দরজায় নক হয়। হুজুর সালাম দিয়ে ভেতরে আসতে বলেন। দরজার নগে যে ব্যক্তিটিকে, সেই ব্যক্তিটি হুজুরের সালামের দিয়ে বলেন, সময় নেই হুজুর সাহেব, ওনার ফরমাস নিয়ে এসেছি, এই নিন। কথা বলার সাথে সাথে দরজা ফাঁক দিয়ে কাগজ পড়ে গেল আমার সামনে। হুজুর আমাদের সেই কাগজটি নিয়ে পড়তে বললেন। আশ্চর্য ঘটনা, সেই কাগজটি মাহিরের সব সমস্যার কথা লেখা ছিল। এও বলা ছিল যে মাহিরকে একজন জিন জাদু করেছে।
লেখা থেকে এর মানে আমরা হুজুরের কাছে জানতে চাই। হুজুর বলেন, মাইরকে নিয়ে অজানা একটি জিনের ক্ষতিগ্রস্ত